স্বাগতম ইন্ডিয়া যাত্রার তৃতীয় পর্বে। এর আগে আমি আপনাদের বলেছিলাম যে আমি ম্যাজিস্ট্রেট বাস স্ট্যান্ড ব্যাঙ্গালোরে গেছিলাম। তো ম্যাজিস্ট্রেট বাস স্ট্যান্ড ব্যাঙ্গালোর শহরের একটা বিশাল বাস টার্মিনাল। এখানে আপনার প্রায় 100-র উপরে টার্মিনাল আছে। সেখান থেকে আপনার খুঁজে নিতে হবে যে আপনার বাস কোন কাউন্টার থেকে ছেড়ে যাবে। তো আমরা অনেককে জিজ্ঞাসাবাদ করে খোঁজ বের করলাম যে 15 নম্বর কাউন্টার থেকে আমাদের বাস ছেড়ে যাবে। এটা অজানা জায়গায় অচেনা জায়গায় যে প্রথমে আপনাকে ঠিকানা খুঁজে বের করতে বেশ বিড়ম্বনায় পোহাতে হবে। তো বিষয়গুলো যদি আপনার জানা থাকে যে আসলে আপনাকে কোথায় থেকে কোথায় যেতে হবে, তাহলে এটা আপনার জন্য একটা বিরাট প্লাস পয়েন্ট হয়ে যাবে। তো আপনারা যারা ম্যাজিস্ট্রেট বাস টার্মিনাল থেকে দেবী সিটির হাসপাতাল তথা নারায়ণা হাসপাতালে যাবেন, তারা ম্যাজিস্ট্রেট বাস টার্মিনালের 15 নম্বর কাউন্টারে যাবেন। 15 নম্বর কাউন্টার থেকে চন্দ্রপুরার বাসগুলো ছেড়ে যায়। তো আপনি চন্দ্রপুরার বাসে উঠলে চন্দ্রপুরার এক স্টেশন আগেই হচ্ছে নারায়ণা হাসপাতাল। তো আপনারা ওখানে নেমে যেতে পারবেন, অথবা আপনারা চন্দ্রপুরা যেয়েও নামতে পারবেন। নারায়ণা হাসপাতালের পেশেন্ট যারা, তারা সাধারণত চন্দ্রপুরা কিংবা পুষ্কর গেট এই জায়গাগুলোতে বেশ হোটেল আছে, থাকার হোটেল, খাওয়ার হোটেল। তো এখানেই সাধারণত সবাই হোটেল বুকিং করে। হাসপাতালের আশপাশের চারপাশেও অনেক হোটেল আছে। চিকিৎসার জন্য গেলে অবশ্যই আপনাকে হোটেল বুকিং করতে হবে। তো হাসপাতালে ডাক্তার অ্যাপয়েন্টমেন্ট নেওয়ার আগেও আপনাকে হোটেল বুকিংয়ের স্লিপ সংগ্রহ করতে হবে, তা না হলে হাসপাতালে অ্যাপয়েন্টমেন্ট নেবে না। তো যা হোক, আমরা ম্যাজিস্ট্রেট বাস স্ট্যান্ড থেকে বাসে উঠলাম। এসি বাস 45 টাকা ভাড়া। একটা লোকাল বাস পাওয়া যায় যেখানে আপনার 20 টাকা ভাড়া। তো এই বাসগুলা যেতে অনেক সময় নেয়, যদিও জাম নেই, কিন্তু এরা সবগুলা লোকাল বাস টার্মিনালে দাঁড়ায়, সবগুলা বাস স্টপেজে দাঁড়ায়, যার কারণে একটু দেরি হয়। আর এসি বাসে চললে আপনার ভিড়টা কম হয়। যার কারণে আমরা এসি বাসে 45 রুপি দিয়ে টিকিট কিনলাম। তারপর বাসে উঠে বাস জার্নি শুরু হলো। আমরা প্রায় 1 ঘন্টা 20 মিনিট লাগলো আমাদের এই পুষ্কর গেট পৌঁছাতে। আমরা আগে থেকেই কলকাতা থেকেই একটা হোটেলের সাথে কথা বলে রাখছিলাম। তো পরে আমরা বাস টার্মিনালে নেমে হোটেল মালিককে ফোন করলাম এবং উনি তার মাইক্রো বাস পাঠিয়ে দিল আমাদেরকে রিসিভ করার জন্য। তো আমরা তার বাসে উঠে পড়লাম, মাইক্রোতে উঠে পড়লাম। সেখান থেকে মাত্র 10 মিনিটের রাস্তা। উনি আমাকে তার হোটেলে নিয়ে গেল এবং হোটেলে যাওয়ার পরে আমরা হোটেল ঘুরে ঘুরে দেখলাম। হোটেলে বিভিন্ন রকমের রুম আছে। তো 1200 টাকার থেকে 1200 রুপি থেকে শুরু করে 600, 700, 800 বিভিন্ন দামের। তো আমরা হোটেল বুকিং করলাম। আমাদের যেহেতু 2 জন থাকবো, তো দামাদামি করে আমরা 500 রুপি দিয়ে প্রতিদিন 500 রুপি দিয়ে একটা রুম বুকিং করলাম। সেখানে আছে আপনার একটা রান্নার রুম, একটা বেডরুম, একটা বাথরুম এবং খাওয়া দাওয়ার জায়গা। বেশ ভালো, 2 জনের জন্য খুব ভালোই হবে। তো আমরা রুম বুকিং করে বুকিংয়ের স্লিপ নিয়ে সরাসরি চলে গেলাম হাসপাতালে। যেহেতু আমরা চিকিৎসার উদ্দেশ্যে গেছি, অতএব আমাদের চিকিৎসাটা কীভাবে আগায় নেওয়া যায়, হাসপাতালের কী সিস্টেম, সেগুলো জানা দরকার। তো আমরা মোটামুটি 11:30টার দিকে হাসপাতালে যেয়ে পৌঁছালাম। ওখান থেকে ওরাই হোটেলের গাড়ি দিয়ে আমাদেরকে হাসপাতালে পৌঁছায় দিল। তো হাসপাতালে যাওয়ার পরে আমাদের প্রথমে বাংলা কাউন্টারে যেতে হলো। বাংলা কাউন্টারে যেয়ে আমরা বললাম যে আমরা
ডাক্তার অ্যাপয়েন্টমেন্ট নেব। তো ওনারা আমাদেরকে জিজ্ঞেস করলো যে কোন ডাক্তারের অ্যাপয়েন্টমেন্ট নিতে চান। তো আমার একটা উদ্দেশ্য ছিল, যে টার্গেট ছিল যে আমি ডক্টর দেবী সেটি স্যারকে দেখাবো। তো সেই অনুযায়ী আমি তাদের সাথে কথা বললাম। তো ওনারা বললো যে সরাসরি দেবী সেটি স্যার তো দেখে না, তারপরেও আমরা দেখছি বিষয়টা কী করা যায়। তো ওনারা আমাদেরকে একটা ফর্ম দিল, ফর্মটা ফিল আপ করলাম। ফিল আপ করে কাউন্টারে টাকা জমা দিতে বললো। আমরা কাউন্টারে অ্যাপয়েন্টমেন্ট বুকিং করার জন্য টাকা জমা দিতে গেলাম। তারপরে কাউন্টারেও আমরা বললাম যে আমরা দেবী সেটি স্যারকে দেখাবো। তো পরে উনি আমাকে 10,231 টাকা জমা দিতে বলল। তো আমরা সেটা জমা দিয়ে দিলাম। জমা দেওয়ার পরে আমরা দেবী সেটি স্যারের নিজস্ব যে কাউন্টার আছে আমরা সেখানে গেলাম। যাওয়ার পরে স্লিপটা দেখানোর পরে ওনারা আমাদেরকে একটা টোকেন দিল। সেই টোকেন নিয়ে আমাদের ফাইল কম্পিউটারে আপলোড করার জন্য আবার আরেক টেবিলে যেতে হবে। সেখানে যে আমরা আমাদের আগের যে মেডিকেল ট্রিটমেন্টগুলো আছে সেগুলো আমরা দিলাম। দেওয়ার পরে এগুলো কম্পিউটারে লোড করলো, লোড করে আরেকটা টোকেন লিখে দিল। তারপরে সেটা নিয়ে আমরা দেবী সেটি স্যারের যে পার্সোনাল যে অ্যাসিস্ট্যান্ট ওনার কাছে গেলাম। উনি আমাদের পুরো ফাইলটা জমা রেখে দিল এবং বললো আজকে স্যার আর বিকেলে বসবে না, আপনারা আগামীকাল 10টায় আসেন। তো আমরা পরের দিন 10টায় গেলাম। 10টায় যাওয়ার পরেও ওনারা বললো যে স্যার তো আজকেও বসবে না, তো আগামীকাল হচ্ছে রবিবার, সাপ্তাহিক ছুটির দিন, তো আপনারা সোমবারে 10টায় আসেন। তো যেহেতু দেবী সেটি স্যারকেই দেখাবো সেহেতু আমরা সময় নিলাম। এর মাঝখানে আমরা যে সময়টুকু পেলাম এটা নিয়ে আমরা বাইরে ঘোরাফেরা করলাম। তো সোমবারের দিন আমরা গেলাম। আবার সোমবারে বসে থাকতে থাকতে উনি আছেন হলো অপারেশন থিয়েটারে। উনি অপারেশন থেকে বের হলো 2টার দিকে। তো বের হওয়ার পরে নাস্তা সারবেন, নাস্তা টাস্তা সেরে চেম্বারে বসবেন। অনেকে বললো 3টার পরে। তো আমরা বসেই থাকলাম এবং যথারীতি 3টার পরে আমাদেরকে, আমরা যারা 15 তারিখে অ্যাপয়েন্টমেন্ট নিয়েছিলাম তাদেরকে নিয়ে গেল স্যারের চেম্বারে। তো আমরা স্যারের চেম্বারে যেই বসলাম এবং সেখানে প্রায় 15 জন পেশেন্ট ছিলাম আমরা। তারপরে একে একে স্যার সব রোগীদেরকে দেখতেছিল। পরে আমাদের ডাক আসলো, গেলাম। যে দেখি স্যারের চেম্বারটা বিরাট একটা চেম্বারে গেলেই মনটা ভরে যায়। আর দেবী সেটি স্যার যাকে ভিডিওতে দেখেছি, অনলাইনে দেখেছি, পেপার পত্রিকায় দেখেছি, তাকে আসলে সাক্ষাতের সামনে পেয়ে আমরাও খুব আনন্দিত। তারপরে স্যার আমাকে তার পাশের চেয়ারে বসাইলেন এবং আমার ফাইলটা বের করে আমাকে প্রশ্ন করলেন যে তোমার বাসা কোথায়। স্যারকে বললাম যে স্যার আমার বাসা বাংলাদেশ, সরিষাবাড়ি, জামালপুরে। স্যার মুস্কি হেসে আমার কাঁধের উপর হাত দিয়ে উনি আমার আগের করা এনজিওগ্রামের রিপোর্টটা কম্পিউটারে দিয়ে, পাশাপাশি ওনার টেবিলে একটা হার্টের ছবি বানানো আছে, হার্টের বানানো আছে। উনি সেটা ঘুরিয়ে ঘুরিয়ে আমার এনজিওগ্রামের রিপোর্ট দেখে আমার কাঁধে হাত দিয়ে উনি আমাকে বোঝাইতেছিলেন যে তোমার এখানে এই সমস্যা। উনি আমাকে প্রশ্ন করলেন যে বাংলাদেশের ডাক্তাররা তোমাকে কী বলেছে। আমি স্যারকে বললাম যে ওনারা তো আমাকে এনজিওপ্লাস্টি মানে রিং করানোর জন্য পরামর্শ দিছে এবং সেটা খুব জরুরিভাবে ওনারা আমাকে বলছে যে তোমাকে রিং করাইতে হবে। তো আমি রিং করাইনি। আমি বলেছি যে আমি ফার্স্ট টাইম যেহেতু এফেক্টেড হয়েছি, আমি একটা মেডিসিন ট্রিটমেন্ট ট্রাই করতে চাই। তো এই অবস্থায় আমি প্রায় 6-7 মাস বাংলাদেশে মেডিসিন ট্রাই করেছি, তাতে আমার তেমন কোনো উপকার হয়নি। এর মাঝে আমি আরেকটা ডাক্তার দেখাইছিলাম ল্যাব-8-এ ডক্টর লুৎফর রহমান স্যার, যিনি ল্যাব-8-এর সার্জারি বিভাগের প্রধান। উনিও আমাকে বলেছিলেন যে তোমার রিং করাইতে হবে না, তুমি চলতে থাকো, ব্যায়াম ট্যায়াম করো, খাবার দাবার কন্ট্রোল করে চলো, আর ভালো থাকবে। তো
তো দেবী সেটি ছাড়াও সেই কথাটাই বললেন যে তোমাকে আপাতত আমরা রিং পরাবো না, তোমার যে সমস্যা আছে এটা হার্টের পিছন সাইডের দুটো সাইড কর্নারিত সমস্যা। তো এটা আমরা আশা করি যে আমরা যে মেডিসিন দিব তোমাকে, মেডিসিনটা তুমি 1 থেকে 1.5 বছর খাওয়া এবং নিয়মিত ব্যায়াম করবা, কার্বোহাইড্রেট জাতীয় সমস্ত খাবার বন্ধ করে দিতে হবে বা অন্য কোনো বাজে অভ্যাস, বাইরের কোনো খাবার তোমার খাওয়া যাবে না, সব ছেড়ে দিতে হবে। এবং আমি আশা করবো যে তুমি ভালো হয়ে যাবে। তারপর 1.5 বছর পরে আসলে আমরা আবার একটা এনজিওগ্রাম করে দেখব তোমার অবস্থা কী। তখন যদি কোনো জরুরি ডিসিশান নিতে হয় সেটা তখন নিই। তো এখন তোমার যে অবস্থা এটাতে রিং পরানো যাবে না, বরং আমরা মনে করতেছি যে এখানে রিং পরালে বরং তোমার প্রবলেমটা আরও বাড়তে পারে। চিকন রগ, এই চিকন রগের ভিতরে রিং পরাইলে আবার রগের 2 সাইডে নতুন করে কোনো ব্লকেজ হয়ে যেতে পারে এবং সেটা আগের চেয়ে আরও বেশি হতে পারে। তো এই অবস্থায় পরে আমরা ওই দিন ডাক্তার দেখাইলাম, পরে দেবীজিটি স্যার নিজে প্রেসক্রিপশন করলো না, উনি আবার ডাক্তার শ্রীকান্তকে রেফার করে প্রেসক্রিপশনের ভিতর লিখে দিলেন। পাশাপাশি উনি আরেকটা ডাক্তার দেখাইতে বললেন, যেটা পেটের গ্যাসের সমস্যার কারণে, ডক্টর সোনালী রায়। উনি বললো যে তুমি এই 2টা ডাক্তার দেখাও এবং শ্রীকান্তের কাছ থেকে তুমি প্রেসক্রিপশন করে নিয়ে যাবো। তো লাইফটা লম্বা হয়ে যাচ্ছে, তো পরবর্তী কী ওষুধ দিলেন, বাকি ডাক্তাররা কী পরামর্শ দিলেন, কত খরচ হলো, বিষয়গুলো জানাবো। এ পর্যন্ত সবাই ভালো থাকবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।